সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এই দেশটির নাম উচ্চারণ করলে সর্বপ্রথম সবার কাছে যে ধারণা আসে সেটি হচ্ছে একটি নিষেধাজ্ঞার ভেতরে থাকা মধ্যপ্রাচ্যের একটি দেশ। কিন্তু আপনারা কি জানেন সেই ইরান কি করেছে? উন্নত বিমানের ইঞ্জিন গবেষণা এবং হাইপারসনিক গবেষণার ক্ষেত্রে ইরান বিশ্বের অনেক বড় বড় দেশকে পিছনে ফেলে এখন 4 নাম্বার শক্তি হিসেবে উঠে এসেছে। ইরানের সামনে কারা আছে? ইরানের সামনে আছে চীন, আমেরিকা, ভারত। আর ইরান কাকে কাকে পেছনে ফেলেছে দেখুন। জার্মানি, জাপান, এখান থেকে শুরু হবে, জাপান, ইটালি, ব্রিটেন, এ সমস্ত দেশকে। এই খবর কোথায় উঠে এসেছে? এই খবর উঠে এসেছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন পলিসির ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার এর প্রতিবেদনে। এই যে প্রতিবেদনে ইরানের নাম উঠে আসলো, ব্যাপারটা কিন্তু একেবারে সাধারণ ব্যাপার না। প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে মধ্যপ্রাচ্যের প্রধান বিমান শক্তিতে পরিণত হবে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে কৌশলগত যে সমীকরণ, এর অনেক কিছু বদলে যাবে। এদিকে আরও সম্ভাবনা কোথায় তৈরি হয়েছে? ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তিতে ইরানকে আমেরিকা $300 বিলিয়ন ক্ষতিপূরণ অর্থ দেবে। এই ক্ষতিপূরণের অর্থ ইরান যদি কাজে লাগাতে পারে তাহলে কোথায় যাবে দেশটি? এছাড়া ইরানের যে নিজস্ব অর্থ আটকা রয়েছে বিভিন্ন দেশে, তার পরিমাণ $24 বিলিয়ন। সর্বোপরি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর তার নিজের যে সম্পদ আছে, তেল এবং জ্বালানি সম্পদ এবং বিরাট জনসংখ্যা, এগুলো দিয়ে ইরান কোথায় চলে যাবে তা নিয়ে বিশ্বের বড় বড় গবেষক এখন গবেষণায় মত্ত। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। একই সাথে এই অনুরোধও করব আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই ইরানের উন্নত বিমান ইঞ্জিন এবং হাইপারসনিক গবেষণা সম্পর্কে কথাগুলো বলে শেষ করি। অস্ট্রেলিয়ার যে প্রতিষ্ঠানটি এই রিপোর্ট প্রকাশ করেছে, তার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক ইনস্টিটিউট পলিসি, এই সংক্ষেপে ASPI। এই ASPI প্রতিষ্ঠানটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষণাপত্র প্রকাশের বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। খেয়াল করুন, এই যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু একটা কথা পরিষ্কার থাকতে হবে, ইরান গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে 4 নম্বরে উঠে এসেছে। ইরান উন্নত বিমানের ইঞ্জিন এবং হাইপারসনিক গবেষণার ক্ষেত্রে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে 4 নম্বরে। এর মানে কিন্তু এই না এখনও যে ইরান এই সমস্ত উন্নত বিমান এবং হাইপারসনিক প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে 4 নম্বরে, গবেষণার ক্ষেত্রে 4 নম্বরে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু যুদ্ধের আগে থেকেই দুটো কথা বলে আসছিলাম। একটা কথা হচ্ছে ইরানের বিমান শক্তিকে মানুষ যেভাবে জানে, আসলে ইরানের বিমান শক্তি অতটা খারাপ অবস্থায় নেই, অনেক কিছু ভেতরে বদলে গেছে। 1, 2 হচ্ছে যে ইরানের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে বা হাইপারসনিক টেকনোলজি আছে, এইটা খুব বাস্তব কথা হচ্ছে আমেরিকা, ইসরায়েলের হাতেও নেই। শুনলে হয়তো খুব অবিশ্বাস্য মনে হবে, কিন্তু দিস ইজ রিয়ালিটি। কেন বলছি দিস ইজ রিয়ালিটি? আমি বলতে পারছি এই কারণে যে ইরান যে ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আমেরিকার হাতে তো এই ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই এবং ইরানের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার মতো টেকনোলজিও আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই। এটা মোটামুটি প্রমাণিত। আপনারা সবাই দেখেছেন যে ইরানের ফাত্তা বা খুররাম শাহ 5 বা আরও যে সমস্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো ছুড়লে ইসরায়েল এবং আমেরিকা তা কিন্তু
মোকাবেলা করতে পারেনি। একই সাথে আপনাদের নিশ্চয়ই একটু খেয়াল করার কথা বা খেয়াল হতে পারে এখন বলে দিলে, কুয়েতের বিমান ঘাঁটিতে ইরান বিমান দিয়ে, সেই পুরনো মডেলের বিমান দিয়ে হামলা চালিয়েছিল এবং বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে মার্কিন বাহিনী পড়েছিল, আপনারা সবাই জানেন। এবং সেই হামলা মোকাবেলা করতে গিয়ে অ্যাট এ টাইম আমেরিকার 3টি F-15 জঙ্গি বিমান ধ্বংস হয়েছিল। ইরানের বিমান শক্তির কারিশমা এখনও ইরানের বিমান শক্তি কিন্তু অ্যাকচুয়ালি দেখায়নি, কারণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে যখন কাজ হয়ে যাচ্ছে তখন বিমান শক্তি নামানোর কী প্রয়োজন? আমি কিন্তু সবসময় এই কথা বলে আসছি, তার প্রমাণ কিছু পাচ্ছেন। এখন এই যে যুদ্ধ পরবর্তী মাত্র যুদ্ধ শেষ হলো, এই অবস্থায় অস্ট্রেলিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান এই রিপোর্ট প্রকাশ করছে। তো এখানে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে উন্নত বিমানের ইঞ্জিন গবেষণায় ইরান যে পজিশনে চলে গেছে, তাতে আসলে এই ইরানকে আর ঠেকিয়ে রাখতে পারবে কেউ? পারবে না। বলাই হচ্ছে যে ইরানের যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী, মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু সবচেয়ে জনবহুল দেশ, এত বেশি জনসংখ্যার কারণে সম্ভবত তুরস্ক ছাড়া। তো 9 কোটির বেশি মানুষ ইরানে। জনশক্তি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের বাংলাদেশে ছোট দেশ, আমাদের টেকনোলজি নেই, অনেক কিছু সংকট আছে, এই জন্য মনে হয় জনশক্তি আমাদের জন্য বোঝা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি যে কোনো কিছু করতে গেলে তো মানুষ লাগবে, জনশক্তি লাগবে। জনশক্তি না হলে তো কাজ করতে পারবে না। সেই জনশক্তি ইরানের আছে, এটাই খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আপনার ইরানের হাতে রয়েছে তেল, গ্যাস থেকে শুরু করে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ ব্যবহার করতে পারলে ইরান ফ্রিলি, মুক্তভাবে যদি ব্যবহার করতে পারে, ইরানের অর্থনৈতিক বুম, অর্থনৈতিক বিস্ফোরণ ঠেকাতে পারবে না কেউ। এরপরে ইরানের যে কৌশলগত অবস্থান, আমি বারবার বলি, একদিকে কাস্পিয়ান সাগর, উত্তর দিকে ইরানের, দক্ষিণ দিকে পারস্য উপসাগর, তার সাথে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রণালী হরমুজ প্রণালী, যা ইরানের কন্ট্রোলে। এছাড়া বিরাট বড় দেশ, এরপরে শিক্ষিত জনগোষ্ঠী, এবং ইরানের সাথে 15টি দেশের সরাসরি ল্যান্ড এবং সমুদ্র, এই দুই ভিত্তিক সীমান্ত। রাশিয়ার সাথে ইরানের সীমান্ত সমুদ্র ভিত্তিক, কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে রাশিয়ায় চলে যাওয়া হচ্ছে, এবং সেখানে কারোর কোনো খবরদারি করার কোনো সুযোগ নেই। সেখানে ইরান এবং রাশিয়া মাতব্বর। আবার পাহাড়, পর্বত, জঙ্গল, নদী, নালা, লেক, বিশাল বিশাল মরুভূমি, এর প্রত্যেকটা জিনিসই ইরানের জন্য সম্পদ। কেউ ইরানকে ঢাল হয়ে ঠেকাচ্ছে, কেউ ছান্দসিক গতিময় জীবন দেওয়ার জন্য ভূমিকা পালন করছে। ইরানের জনগোষ্ঠী শিক্ষিত জনগোষ্ঠী, শুধু তাই না, যে দেশের ইঞ্জিনিয়ারের পরিমাণ বেশি সেই দেশ কিন্তু টেকনোলজিতে এগিয়ে যায়। আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আমেরিকার জনসংখ্যা 33 কোটি, ইরানের জনসংখ্যা 9 কোটি। আমেরিকায় যে সংখ্যায় ইঞ্জিনিয়ার আছে, প্রায় সেই সংখ্যায় ইঞ্জিনিয়ার ইরানে রয়েছে। আপনারা চিন্তা করুন, ইরান কেন এগিয়ে যাবে না? ইরানকে ঠেকাতে পারবে না তো। ইরানকে ঠেকাতে পারবে না, তার যে বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনা কাজে লাগিয়ে যাতে সে উন্নত হতে না পারে, বড় প্রযুক্তির দেশ হতে না পারে। আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশ যে সমস্ত টেকনোলজিতে আধিপত্য বিস্তার করে রেখেছে, বিপুল পরিমাণ অর্থ ইনকাম করে, কাউকে না দিয়ে নিজেরা একচেটিয়া ব্যবসা করে, ইরান যদি উঠে আসে এইগুলো ভেঙে যাবে তাদের, কিন্তু ঠেকাতে পারবে না। যা পরিস্থিতি, মাত্র যুদ্ধ শেষ হলো তখন এই রিপোর্ট, সহজ কথা না। এবং আমি বলি যে এই যে বলা হচ্ছে যে এটা শুধুমাত্র গবেষণাপত্র প্রকাশ করে, ভাই গবেষণাপত্র প্রকাশ করে কিন্তু তার মূল্য নেই তা তো না। ওই গবেষণাপত্রের মাধ্যমেই তো সে তার ইঞ্জিনিয়ারিং গবেষণার কাজটা বাস্তবায়ন করবে। আপনি যদি গবেষণা করতে না পারেন তা আপনি ডেভেলপমেন্টটা ঘটাবেন কীভাবে? ইরান গবেষণা করছে, গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে, আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ হচ্ছে, এবং সে কাজে লাগাবে, অলরেডি লাগাচ্ছে। আমি তো বললাম হাইপারসনিক প্রযুক্তিটা তার হাতে, রকেট প্রযুক্তি, মহাকাশ গবেষণা, এগুলো কি এমনি এমনি হচ্ছে? এরপরে ইরানের বিমান শক্তিতে কিছু পাল্টে গেছে, অনেকে বিশ্বাস করে না, এখনও করে না মানুষ, কেউ কেউ বিশ্বাস করে না। সেগুলো কি এমনি এমনি পাল্টেছে? পাল্টে যাবে। এবং আমরা অনেকেই মনে করি যে রাশিয়া এবং চীন ইরানকে কি দিল, তা যদি না দেয় তাহলে তো ইরান পারবে না।
ব্যাপারটা আশঙ্কার জায়গা থেকে একরকমের ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান কারোর উপরে ভরসা করতে চায় না। আপনারা বিশ্বাস করুন, ইরান নিজের গবেষণা, নিজের উদ্ভাবনী শক্তি, নিজের টেকনোলজি এর উপরেই ভরসা করতে চায়, এইটা নিয়েই সামনে আগাতে চায়। এর পাশাপাশি চীন এবং রাশিয়া অবশ্যই তো সহযোগী শক্তি হিসেবে আছে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে ইরানকে রিয়েলি আটকে রাখা খুব কঠিন হবে। ইরানের সাথে আমেরিকার যে চুক্তি হতে যাচ্ছে, চূড়ান্ত চুক্তি অনুমোদন যেটা হবে 19শে জুন, তাতে ইরানের 24 বিলিয়ন অর্থাৎ $2,400 কোটি আটকে থাকা সম্পদ ছেড়ে দেবে। এবং শুধু তাই না, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যাতে সংঘাত না হয়, উত্তেজনা কমানো যায়, এর জন্য একটা বিশেষ কাঠামো তৈরি করা হবে। এর পাশাপাশি ইরানকে ক্ষতিপূরণ বা ইরানের পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন অর্থাৎ $30,000 কোটি দেবে। এর ফান্ড ক্রিয়েট করা হবে। এই টাকাটা যদি ইরানের ডেভেলপমেন্টের জন্য, ইরানের অবকাঠামো নির্মাণের জন্য বা ইরানের সামগ্রিক উন্নতির জন্য যদি কাজে লাগানো যায়, তাহলে ইরান যাবে কোথায় চিন্তা করেন। এই রিপোর্ট দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স যে $300 বিলিয়ন একটা ফান্ড ক্রিয়েট করা হবে ইরানের জন্য। এরপরে নিউ ইয়র্ক টাইমস বলছে, আমি পশ্চিমা গণমাধ্যমের খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে ইরানকে হরমুজ প্রণালী কন্ট্রোল করার সুযোগ দেওয়া হবে। আমেরিকার পক্ষ থেকে এই দাবি মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ এইটা থাকবে ইরানের হাতে। এটা নিউ ইয়র্ক টাইমস বলছে। আর CNN বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, তাদের মূল্যায়ন, যে হরমুজ প্রণালী যেভাবে ইরানের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে ইরান যে কোনো সময় এই হরমুজ প্রণালী ইচ্ছা করলে বন্ধ করতে পারবে, ইচ্ছা করলে খুলতে পারবে। তার মানে হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হরমুজ প্রণালী কন্ট্রোল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এর ম্যানেজমেন্টের দায়িত্ব যেহেতু তাদের হাতে থাকবে, পশ্চিমা গণমাধ্যমগুলোই বলছে, ইরান বলছে সেখানে কিন্তু এই হরমুজ প্রণালী এলাকার পরিবেশ সংরক্ষণ, আদার বিভিন্ন খাতে সরাসরি টোল হিসেবেও যদি না নেওয়া হয়, তাহলে বিভিন্ন খাতের জন্য একটা টাকা নেওয়া হবে প্রত্যেকটি জাহাজের কাছ থেকে। তা আপনি যদি বলেন টোল, তো টোল, যদি বলেন আদার সিস্টেম মেনটেন্যান্সের জন্য ফি, তো তাই। যেভাবেই হোক আপনি টাকা দিতে তাদেরকে বাধ্য, প্রত্যেকটা জাহাজ তাদেরকে টাকা দেবে। আরেকটা রিপোর্ট এসেছে, 19শে জুন যখন চুক্তি হবে তার ওই দিন সকাল 7টায়, সুইজারল্যান্ডে জেনেভায় তো চুক্তি হবে, ওই দিন সকাল 7টায় ইরানের উপর থেকে, ইরানের তেল, গ্যাস এবং তেলজাত পণ্য বিক্রির উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেবে। অর্থাৎ ওই দিন সকাল 7টা থেকে একদম মুক্তভাবে ইরান সারা বিশ্বে তেল, গ্যাস এবং তেলজাত পণ্য বিক্রি করতে পারবে। তো ইরানের হাতে তো বিশাল পরিমাণে তেল, গ্যাস এবং তেলজাত পণ্য। আমি আর কোনো একটা ভিডিওতে বা দু একটা ভিডিওতে বলেছি, ইরানের হাতে যে পরিমাণে তেলের মজুদ আছে, আসলে বিশ্বের কেউ জানে না তা পুরো। কেন বলছে এই কথা? এই কথা বলছে এই কারণে যে অনেক খনির কথা ইরান এখনও প্রকাশই করেনি, প্রকাশ্যেই আনেনি। এই প্রায় মাঝে মাঝেই ইরান ঘোষণা দেয়, আমাদের এত কোটি ব্যারেলের একটা তেলের খনি পাওয়া গেছে, এত ব্যারেল তেল উৎপাদন হবে সেখান থেকে, মাঝেই খবর আসে। তো এই যে বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনা যখন সব কাজে লাগাবে, তখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে তো টপকে যাবেই, মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে ইরান, এমন সম্ভাবনা বিপুল। শুক্রবার সকাল 7টায় যখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, অর্থাৎ তেল, গ্যাস এবং তেলজাত পণ্য ইরান ফ্রিলি বিক্রি করতে পারবে, তখন একটা ইতিহাস সৃষ্টি হবে। গত 7 বছরের ভেতরে এই প্রথম ইরান একেবারে মুক্তভাবে, নিষেধাজ্ঞা মুক্তভাবে তেল, গ্যাস এবং তেলজাত পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে বা পাবে। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে কি চুক্তি হয়েছে এবং আসলে এই বিপুল অর্থ পাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের সবার ভেতরে যেমন একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, আগ্রহ আছে জানার যে ব্যাপারটা কি আসলে কি পাচ্ছে। এই জন্য আমি রয়টার্স, CNN, নিউ ইয়র্ক টাইমস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণমাধ্যমগুলো, আমি তাদের কথা উল্লেখ করে জানালাম। এরাই বলছে। ফলে চুক্তি যেটা হতে যাচ্ছে
বা চুক্তি যেটা হবে, এটা সত্যিই এখন গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাস্তবায়ন করা। ইসরায়েল এই চুক্তি বাস্তবায়নের পথে বিরাট বাধা হয়ে দাঁড়াবে, কারণ তার সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত প্রভাব মধ্যপ্রাচ্যে ক্ষুণ্ণ হবে এই চুক্তি বাস্তবায়ন হলে। সেক্ষেত্রে ইসরায়েলকে আমেরিকা কতটুকু সামাল দিতে পারে তার উপর ডিপেন্ড করছে, তার উপরে নির্ভর করছে এই চুক্তি বাস্তবায়নের ব্যাপার এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির। এখন অ্যাকচুয়ালি বল আমেরিকার কোর্টে। আমেরিকা কিভাবে সেটা ম্যানেজ করবে তার উপরে বাদবাকি ভবিষ্যৎ। আমরা একটি উজ্জ্বল এবং সুন্দর পৃথিবীর সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই যে এই যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনার কথা বললাম, পাশাপাশি ইরানের উন্নত বিমানের ইঞ্জিন গবেষণা, হাইপারসোনিক গবেষণার কথা বললাম, আপনাদের কি মোটামুটি বিশ্বাস হলো এগুলো সম্ভব এবং ইরান কি আসলে সেই দিকে এগিয়ে যাচ্ছে? কতটা পারবে তারা? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।